Hello everybody, welcome to my YouTube channel সন্দীপ চন্দ্র SBHS। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ যে 5টা ইউনিট আছে তার মধ্যে একটা ইউনিট অর্থাৎ থার্ড ইউনিটটা হচ্ছে র্যাপিড রিডিং এর জন্য। যে র্যাপিড রিডিং এ টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে তিনটে র্যাপিড রিডিং আছে। নাম্বার 1 হচ্ছে ম্যাকবেথ, নাম্বার 2 হচ্ছে ওথেলো এবং নাম্বার 3 হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাজ ইউ লাইক ইট গল্পটাকে সহজে বলার চেষ্টা করব, যাতে করে তোমরা বই পড়ার সঙ্গে সঙ্গে এই কথাগুলোকে যদি শুনে নাও তাহলে তোমার পড়াটা অনেক ইজি হবে এবং যতটা সম্ভব চেষ্টা করব মাইনিউট ডিটেলগুলোকে এখানে কভার করে দেওয়ার। তো অ্যাজ ইউ লাইক ইট অন্য যে দুটো গল্প আছে যেগুলো ড্রামা অ্যাকচুয়ালি, তো সেগুলো হচ্ছে ট্র্যাজেডি, আর এই অ্যাজ ইউ লাইক ইটটা হচ্ছে কমেডি। এটাকে প্যাস্টোরাল কমেডিও বলা হয়ে থাকে। এখানে যে মেন ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে হচ্ছে একদম সরস্বতী গল্পতেই চলে আসি, তাহলে ক্যারেক্টারগুলো বলতেও সুবিধা হবে। তো গল্পের শুরু হচ্ছে ফ্রান্সে। যে সময়কার গল্প, সেই সময় ফ্রান্স বেশ কয়েকটা ছোট ছোট জমিদারিতে বিভক্ত ছিল এবং এরকমই দুটো জমিদারির কথা বলা হচ্ছে এখানে। একটা অংশে জমিদার ছিলেন একটা ভালো ডিউক, ওই জমিদারদের ওখানে ডিউক বলা হয়, এবং তার পার্শ্ববর্তী আরেকটা জমিদারি ছিল যেটা ছিল তার ভাইয়ের নাম ছিল ডিউক ফ্রেডরিক। এই ডিউক ফ্রেডরিক লোকটা কিন্তু একটুখানি বদমাইশ টাইপের। সে অন্যের মানে নিজেরটা নিয়েই সে যে খুশি তা নয়, অন্যের বেশি দখল করতে হবে, অন্যের জিনিস দখল করতে হবে, প্রজাদের উপর অত্যাচার করতে হবে, তার কাছ থেকে বেশি পরিমাণ কর আদায় করতে হবে, এইসব জিনিসগুলো সে পছন্দ করতো। তো নিজের রাজত্বে ওইসব করার সঙ্গে সঙ্গে সে যখন দেখলো তার পাশে তার যে দাদার রাজত্ব রয়েছে, তার দাদার যে জমিদারি রয়েছে, সেখানে তার দাদা হচ্ছে খুব ভালো মানুষ। তিনি সকল মানুষকে সমান চোখে দেখেন, যারা গরিব দরিদ্র তাদেরকে তাদের কাছ থেকে বেশি কর আদায়ের চেষ্টা করেন না, মানুষের সাথে ভালোভাবে মেশেন। এবং সেই দাদার এক মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে রোজালিন। এবারে ডিউক ফ্রেডরিক যখন দেখলো যে বাবা এত ভালো মানুষ হয়ে থাকাটা, তো তাহলে আমি পাশে জমিদারিতে রয়েছি, আমার তো রেপুটেশন খারাপ হয়ে যাবে, এক কাজ করতে হবে, ওকে ওখান থেকে উৎখাত করে দিতে হবে। এই ভেবে কি করলো ডিউক ফ্রেডরিক, একদিন গুড ডিউক মানে তার যে দাদা, তার জমিদারিকে আক্রমণ করলো এবং জমিদারকে, ওই গুড ডিউককে বললো যে তোমাকে আর এখানে থাকলে চলবে না, তাকে ব্যানিশ করে দিল, বিতাড়িত করে দিল। গুড ডিউক তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পাত্র মিত্র অমাত্য এদেরকে নিয়ে তিনি চলে গেলেন নিজের জমিদারি থেকে অনেক দূরে একটা জায়গায়, যেটা হচ্ছে একটা জঙ্গল। সেই জঙ্গলের নাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। এবার গুড ডিউকের যে মেয়ের কথা বলছিলাম, যার নাম হচ্ছে রোজালিন, সেই রোজালিন যেহেতু এখানে যে ডিউক ফ্রেডরিকের যে মেয়ে তার নাম হচ্ছে সিলিয়া, এই সিলিয়ার সঙ্গে ওই রোজালিন্ডের খুব ভালো বন্ধুত্ব, সেই জন্য রোজালিন্ডকে অনুমতি দেওয়া হলো সে রাজপ্রাসাদে থাকতে পারে। কিন্তু এই যে তার বাবা চলে গেল, তার বাবা যে কত কষ্টে কাটাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ডিউক ফ্রেডরিক ওনার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, এইসব জিনিসগুলো ভেবে রোজালিন্ডের কিন্তু মনে খুব দুঃখ। সারাদিনই প্রায় সে বিষণ্ণ হয়ে বসে থাকে। কিন্তু সিলিয়া তাকে এতটাই ভালোবাসে যে সে প্রতিনিয়ত রোজালিন্ডকে ভুলানোর চেষ্টা করে, তার মনটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। এরকমই একদিনের ঘটনা, যখন রোজালিন্ড আর সিলিয়া বসে কথা বলছে, তখন হঠাৎ করে একজন মেসেঞ্জার, একজন দূত এসে তাদেরকে খবর দেয় যে বাইরে রাজসভায় সামনে যে প্রান্তর আছে সেখানে একটা মল্লযুদ্ধ মানে রেসলিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। সেইখানে একজন খুব খুব কি বলবো এস্টাবলিশড রেসলার, মানে খুব প্রশিক্ষিত স্কিল্ড রেসলার, তার সঙ্গে মল্লযুদ্ধ করবে একটা অনামী একটা তরুণ ছেলে। এবং মনে করা হচ্ছে যে ওই স্কিলফুল রেসলারটা এতটাই হিংস্র হয়ে যায় রেসলিং চলাকালীন যে তার সামনে যে থাকে তাকে যদি সে পরাজিত করে তাহলে তাকে হত্যা করবে। এবার একটা তরুণ ছেলে মারা পড়বে। তো সেই হিসাবে ডিউক ফ্রেডরিক চাইলেন যে আমরা সরাসরি বারণ করলে তো কিছু হচ্ছে না, তো রাজকন্যারা যদি বললে, মানে আমাদের জমিদার কন্যারা যদি এই ছেলেটিকে বারণ করে তাহলে যদি সে আটকায়। সেই হিসাবে রোজালিন্ড এবং সিলিয়াকে ডেকে পাঠানো হলো এবং তাকে বললেন যে দেখো এই ছেলে মানছে না, তোমরা যদি কথা বলে দেখো, যদি ওকে আটকাতে পারো এই মল্লযুদ্ধ থেকে। তো রোজালিন্ড এবং সিলিয়া গেল সেই ছেলেটির কাছে, যার নাম হচ্ছে অরল্যান্ডো, যিনি হচ্ছেন আমাদের এই নাটকের হিরো। তো অরল্যান্ডোর কাছে গিয়ে তারা বহুভাবে বোঝানোর চেষ্টা করলো যে যাতে সে এই যুদ্ধটা না করে। কিন্তু উল্টো দিকে অরল্যান্ডো যে যুক্তিগুলো দিল সেগুলো হচ্ছে যে এই পৃথিবীতে তার আগে পরে কেউ নেই, তার জন্য কাঁদার, তাকে ভালোবাসার কেউ নেই, সুতরাং যুদ্ধতে রেজাল্ট যাই হোক না কেন তাতে তার কিছু খুব একটা যায় আসে না। এইসব দেখে রোজালিন্ডের যেন তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো, যেন তার মনে হলো যে আমারও তো সেই একই অবস্থা, আমারও বাবা নেই, আমার তো আগে পরে কেউ নেই, আমাকেও কেউ ভালোবাসে না, এটসেট্রা এটসেট্রা। এবং এইটাই শেক্সপিয়ারের একটা টেকনিক ছিল যে লাভ এট ফার্স্ট সাইট, যে প্রথম দেখাতেই তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল।
এবারে রোজালিন তো আর বারণ করতে পারলো না এবং ও কারোর কথা শুনলো না। মল্লযুদ্ধ শুরু হলো, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে সকলকে অবাক করে দিয়ে সেই যে স্কিল্ড রেসলারকে হারিয়ে দিয়ে অরল্যান্ডো কিন্তু এই যুদ্ধটা জিতে গেল। জিতে যাওয়ার পরে ডিউক ফ্রেডরিকের কাছে তাকে ডেকে পাঠানো হলো। ডিউক ফ্রেডরিক দেখলেন এরকম যদি লোক একটাকে আমি পাই আমার সেনা দলে, তাহলে তো আমার ভালোই হয়, মানে সৈন্যদল আরো স্ট্রং হবে। কিন্তু তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি, কোথা থেকে এসছো, তোমার বাবার নাম কি? তো যখন সে তার বাবার নাম বললো, তার বাবার নাম হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ, তাতে ডিউক একটুখানি মনক্ষুণ্ণ হলেন। কারণ কি, এই রোল্যান্ড ডি বয়েজ হচ্ছে তার যে দাদা, অর্থাৎ ডিউক ফ্রেডরিকের দাদা, রোজালিন্ডের বাবা, রোজালিন্ডের বাবার বন্ধু। তা তার দাদা হচ্ছে তার হিসাব মতো শত্রু, তার বন্ধু তার ছেলেকে তো সৈন্য দলে রাখা কিছুতেই যায় না। এইদিকে রোজালিন্ড যখন শুনতে পেল যে অরল্যান্ডো হচ্ছে তার বাবা গুড ডিউক, তার যে বন্ধু রোল্যান্ড ডি বয়েজ, তার ছেলে, তখন তার মনে একটু অন্য ধরনেরই একটু সিম্প্যাথি তার প্রতি ক্রিয়েট হলো। সে অরল্যান্ডোর সঙ্গে দেখা করে তাদের সাক্ষাতের জন্য একটা মোমেন্টো, একটা গোল্ডেন চেন, সোনার একটা চেন তার হাতে তুলে দিল এবং সেইটাই একটা স্মৃতি হিসাবে নিয়ে অরল্যান্ডো সেখান থেকে চলে গেল। এবারে দেখা যাচ্ছে যে অরল্যান্ডো যখন ফিরে গেল, অরল্যান্ডো যেখানে আর কি জমিদারি, সেখানে ফিরে গেল। সেখানে তার আছে দাদা, তার দাদার নাম হচ্ছে অলিভার। এবার ব্যাপারটা হয়েছিল এরকম, স্যার রোল্যান্ড ডি বয়েজ যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন অরল্যান্ডো হচ্ছে অনেক কম বয়সী, অলিভার তবু একটু বয়স হয়েছে। তো স্যার রোল্যান্ড ডি বয়েজ অলিভারকে বলেছিলেন, অলিভার, তোমার হাতে আমি তোমার ছোট ভাই অরল্যান্ডোর দায়িত্ব দিয়ে যাচ্ছি, একে পড়ানো, লেখানো, একে যুদ্ধবিদ্যায় পারদর্শী করা, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে, যেটা আমি করতাম আমার জায়গায় তোমাকে করতে হবে। অলিভার তার বাবাকে কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি এগুলো করব, কিন্তু বাস্তব ক্ষেত্রে সে এই কোনো কথাই রাখেনি। সে ভাইকে লেখাপড়াও শেখায়নি এবং যুদ্ধবিদ্যায় পারদর্শীও করায়নি। কিন্তু তা সত্ত্বেও স্যার রোল্যান্ড ডি বয়েজের যে কোয়ালিটিসগুলো, গুড কোয়ালিটিসগুলো ছিল, সেগুলো অরল্যান্ডোর মধ্যে ছিল এবং অরল্যান্ডোর এই কোয়ালিটিগুলোই কিন্তু তাকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। এতে অলিভার কিন্তু বেশ মানে হিংসায় জ্বলতো যে আমি শ্রেষ্ঠ জায়গায় রয়েছি, আমি ডিউকের জায়গায় রয়েছি, আমাকে কেউ যত না পছন্দ করে তার থেকে বেশি অরল্যান্ডোকে পছন্দ করবে। তাই সে বারবার চাইতো যে অরল্যান্ডোকে কিভাবে, এই পথের কাঁটাকে কিভাবে সরিয়ে ফেলা যায়। তো যখন সে জানতে পারলো যে দূরবর্তী একটা জমিদারিতে এরকম একটা রেসলিং এর আসর বসছে, তখন সে অরল্যান্ডোকে সেখানে ভুল বুঝিয়ে পাঠালো যে তুমি যাও ওখান থেকে জিতে এসো, তাহলেই তো বোঝা যাবে তুমি কত বড় যোদ্ধা, এটসেট্রা। এইসব গুলো বলে তাকে পাঠালো ওই রেসলিংটা করতে। কিন্তু সেখান থেকে যখন অরল্যান্ডো জিতে এলো তখন অলিভার পড়লো বেশ ফ্যাসাদে, তাহলে এবার আবার তাকে নতুন প্ল্যান করতে হবে। সে ঠিক করলো যে রাত্রিবেলা যখন এই ভাই কোনো ঘরে ঘুমোবে, সেই ঘরে আগুন লাগিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হবে, যাতে করে মানুষের কাছে এইটা বার্তা পৌঁছায় যে ঘরে আগুন লেগে যাওয়ার জন্য অলিভারের সেখানে মৃত্যু হয়েছে। কিন্তু যখন এই ব্যাপারটা সে কোনো একজনকে বলছিল এই প্ল্যানিংটা, তখন আড়াল থেকে তাদেরই বহু পুরনো একজন ভৃত্য, যার নাম হচ্ছে অ্যাডাম, সে এই কথাটা শুনে নেয়। শুনে নেওয়ার পরে সে কিন্তু অরল্যান্ডোকে খুব ভালোবাসতো। সে অরল্যান্ডোর কাছে আসে এবং অরল্যান্ডোকে এসে বলে, অরল্যান্ডো তুমি ইমিডিয়েটলি এখান থেকে চলে যাও এবং আমি তোমার জন্য আমার সারা জীবনের যা সঞ্চয়, একটু সোনা, তার 500 ক্রাউন মতো দাম হবে, এই সোনা তোমাকে দিচ্ছি, তুমি এইটা তোমার প্রথম মধ্যে খরচা করবে, কারণ তোমার তো কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু অরল্যান্ডো একা যেতে রাজি হয় না, কারণ সে জানে যে কোনো না কোনোভাবে তার ভাই অলিভার জানতে পারবে যে খবরটা অ্যাডাম তাকে দিয়েছে এবং অ্যাডামকে সে আর জীবিত রাখবে না। সেই জন্যে সে বলে যে না অ্যাডাম, তাহলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, তুমি আমার স্লেভ হয়ে কাজ করবে। তাতে অ্যাডাম রাজি হয়, দিয়ে তারা দুজন মিলে বেরিয়ে পড়ে এবং তাদের উদ্দেশ্য হয় ফরেস্ট অফ আর্ডেন। একটা ডিস্টেন্সে আসার পরে অ্যাডাম আর চলতে পারে না, বয়স্ক মানুষ, তার শরীর আর দিচ্ছিল না। তখন অ্যাডাম বলতে থাকে যে অরল্যান্ডো তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, আমি এখানেই থাকি, আমি একটা সময় আমার যা হবে হবে। কিন্তু অরল্যান্ডো সেটা মানতে চায় না। অরল্যান্ডো তাকে একটা গাছের ছায়ায় বসিয়ে ওর জঙ্গলের ভেতর ঢোকে এবং জঙ্গলের ভেতর সেইখানে ঢোকে যেখানে আমাদের গুড ডিউক রয়েছেন। গুড ডিউক, যিনি সেই যবে থেকে নির্বাসিত হয়েছেন তবে থেকে এইখানেই আছেন তার পাত্রমিত্রদের নিয়ে, এইখানেই বনে জঙ্গলের ফল খান, সেখানেই জঙ্গলের মধ্যেই তিনি থাকেন, নদীর জল খান, মানে প্রকৃতির মধ্যে তিনি বেড়ে ওঠেন এবং প্রকৃতির যা কিছু আছে ভালো খারাপ সবকিছুকেই তিনি সহজভাবে মেনে নেন। হরিণের মাংস থেকে হরিণের খেলা দেখা তাদের কাছে বেশি মানে ভালো বলে মনে হয়। তো এইরকমই ডিউক ওইখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন নিয়ে বসেছিলেন পাত্রমিত্রদের সঙ্গে। সেই সময় অরল্যান্ডো সেখানে আসে
আসে এবং খোলা তরোয়াল নিয়ে ডিউকের দিকে তুলে ধরে বলতে চায় যে এখানে যা খাবার আছে আমাকে দিয়ে দাও। ডিউক তখন জানতে চায় যে ইয়ং ম্যান, কি দরকার তোমার খাবারে, তুমি আমাদের সঙ্গে এসো, জয়েন করো। তখন বললো না, আমি জয়েন করবো না, আমার সঙ্গে আরেকজন আছে, সে চলতে পারছে না, সে মৃতপ্রায়, তাকে আমাকে খাবার দিতে হবে। তখন ডিউক বলে যে ঠিক আছে, তুমি তাকে নিয়ে এসো, আমাদের সঙ্গে জয়েন করো, আমাদের সঙ্গে সে খাক। তো তখন ডিউকের কথার উপর ভরসা করে অরল্যান্ডো যায় এবং তার যে সার্ভেন্ট স্লেভ অ্যাডাম, তাকে নিয়ে আসে এবং তারা দুজন মিলে ডিউকের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবারে অন্যদিকে দেখা যাচ্ছে যে ডিউক ফ্রেডেরিকের যে রাজসভার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে রোজালিন্ডের, এই যে একদিকে অরল্যান্ডো এই কুস্তিতে বিজয় লাভ করলো, আবার অন্যদিকে রোজালিন্ড যেভাবে সকলের কাছে জনপ্রিয়, সকল মানুষের কাছে, তাদের সার্ভেন্টদের কাছে, অন্যান্য ব্যক্তিদের কাছে যেভাবে জনপ্রিয়, সেটা কিন্তু ডিউক ফ্রেডেরিকের একদম পছন্দ নয়। এবং এই জিনিসটা যখন বাড়তে শুরু করলো তখন ডিউক ফ্রেডেরিক অত্যন্ত রেগে গিয়ে তিনি ঠিক করলেন যে এই রোজালিন্ডকে আর এই রাজপ্রাসাদে থাকতে দেওয়া যাবে না। তিনি তখন অর্ডার দিলেন যে তোমাকে চলে যেতে হবে, তোমার বাবার কাছে তুমি চলে যাও, তোমাকে আমি নির্বাসিত করলাম। তো রোজালিন্ড যখন মনের দুঃখে চলে যেতে চাইছে তখন সিলিয়া বলল, না রোজালিন্ড, তোমাকে আমি একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। তখন তারা দুজন মিলে ঠিক করলো যে আমাদের যদি যেতে হয় এবং রাতের অন্ধকারে যেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই রাজকন্যা বা এই জমিদার কন্যাদের বেশ পরে গেলে হবে না, এই অ্যারিস্টোক্রেটিক ড্রেস পরে গেলে কিন্তু অনেক রাস্তায় বিপদ আপদ হতে পারে। সেই জন্য তারা ঠিক করলো যে তারা ড্রেস বেশ পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করবে। রোজালিন্ড যেহেতু বড় এবং একটু লম্বায় বড়, সেই জন্য সে একটা রাখাল ছেলে বা মেষ পালকের ড্রেস পরলো, শেফার্ড বলা হয় তাকে। এবং সিলিয়া, সে তার বোন হলো, যে ছদ্মনাম নিল অ্যালেইনা। রোজালিন্ড যে ছদ্মনাম নিল গ্যানিমিড। গ্যানিমিড হলো মেষপালক ছেলে এবং সিলিয়া হলো শেফার্ডেস মেয়ে, তার নাম হচ্ছে অ্যালেইনা। এবার দুজন মিলে তাদের যাবতীয় যা ভ্যালুয়েবল ক্লথস এবং অর্নামেন্টস আছে সেগুলোকে মানে নিজেদের সঙ্গে লুকিয়ে নিয়ে বেরিয়ে পড়লো। বেরিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে চলতে 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 একটা সময় এসে দুজনেই আর চলতে পারে না, তারা সদ্য এসে পৌঁছেছে ফরেস্ট অফ আর্ডেনের আউটস্কার্টে এবং এখানে একটা জায়গায় এসে বসে পড়েছে, আর চলতে পারছে না। সেই সময় দেখা যাচ্ছে তাদের সামনে দিয়ে একটি লোক পেরিয়ে যাচ্ছিল। তাকে রোজালিন্ড বা আমাদের গ্যানিমিড জিজ্ঞেস করে যে এখানে কোথাও থাকার জায়গা আছে কিনা। তখন লোকটি বলে, হ্যাঁ এখানে একটা থাকার জায়গা আছে, একটা কুটির আছে, আমার যে মালিক আছে সে এই কুটিরটাকে বিক্রি করে দেবে, আমি ওনার সার্ভেন্ট। তখন গ্যানিমিড অফার দেয় যে ঠিক আছে, আমরা ওই কুটিরটাকে কিনে নেবো এবং তুমি কি আমাদের সার্ভেন্ট হিসেবে কাজ করবে। তখন সেই লোকটি রাজি হয়, ওরা দুজন মিলে চলে যায়, কুটিরকে কিনে নেয়। এরপরে দু একদিন সেখানে থাকার পর যখন তারা সুস্থ হয়ে ওঠে তখন রোজালিন্ড আস্তে আস্তে জঙ্গলটা ঘুরে দেখার একটা পরিকল্পনা করে। ঘুরতে ঘুরতে সে দেখতে পায় যে বেশ কিছু জায়গায় গাছে কিছু লাভ সনেট লেখা রয়েছে, কিছু লাভ পোয়েম লেখা রয়েছে। সেগুলো দেখে রোজালিন্ড পড়তে থাকে এবং পড়তে পড়তে সে বুঝতে পারে যে এই পোয়েমগুলো তাকেই উদ্দেশ্য করে লেখা। তো একদিন দেখতে পায় যে একটি ছেলে সে এই পোয়েম গাছে লাগাচ্ছে। কাছে গিয়ে দেখতে পায় যে সে হচ্ছে অরল্যান্ডো। এবার যেহেতু রোজালিন্ড গ্যানিমিডের ছদ্মবেশে ছিল, সেই জন্য অরল্যান্ডো তাকে চিনতে পারেনি। তো যখন কথাবার্তায় গ্যানিমিড বুঝতে পারে যে অরল্যান্ডো তাকে চিনতে পারেনি, তখন অরল্যান্ডোর কাছে এই যে কবিতাগুলো লাগাচ্ছে তার কারণ জানতে চায় গ্যানিমিড। তখন অরল্যান্ডো বলে যে আমার এরকম একজনকে পছন্দ, কিন্তু তার সঙ্গে আমার দেখা হওয়ার কোনো স্কোপ নেই, তাকে আমি আমার মনের কথা বলতে পারি না, তো সেই জন্য আমি এগুলোকে লিখে লিখে এখানে রাখছি। তখন গ্যানিমিডের বেশ একটু মজা লাগে, সে বুঝতে পারে যে আমাকেই উদ্দেশ্য করেই এগুলো বলা হচ্ছে, কিন্তু তার মনের ফিলিংসটা কি সেটা আরেকটু জানার তার ইচ্ছা হয়। সেই জন্য সে অরল্যান্ডোকে বলে, তুমি এক কাজ করো, এই যে তোমার মনের ফিলিংসগুলোকে তুমি এইভাবে লিখে দিচ্ছ, এতে কিন্তু তোমার যে মনের যে কষ্টটা সেটা কিন্তু থেকেই যাবে। তোমার এটার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে তুমি যদি মনের সমস্ত কথাকে একদম সম্পূর্ণভাবে তুমি মন থেকে বার করে দিতে পারো কারোর সামনে বলে, তবেই গিয়ে তোমার কিন্তু এখান থেকে মুক্তি। তো অরল্যান্ডো তখন জানতে চায় সেটা কিভাবে হবে। তখন গ্যানিমিড বলছে, তুমি ধরে নাও যে আমাকে তুমি ধরে নাও রোজালিন্ড, এবং আমার তো এই পাশেই কুঠিরের বাড়ি, তো তুমি এখানে এসে রোজ আমাকে তোমার মনের যে কথা রোজালিন্ড সম্পর্কে তোমার যে ফিলিং সেগুলো আমাকে বলো। তাহলে কি হবে, একটা টাইমের পর আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে যাবে, তারপর তোমার মাইন্ডটা দেখবে অনেক ফ্রি হয়ে যাবে। তো অরল্যান্ডো তাতে রাজি হয়। এবার তারপরের দিন থেকে রোজই সে যায় এবং গ্যানিমিডকে রোজালিন্ড মনে করে তার সম্পর্কে যা যা তার মনের ফিলিং সেগুলো বলে। রোজালিন্ডেরও বেশ ভালো লাগে, সে জানে যে আমাকেই অন্য কেউ ভেবে রোজালিন্ডের কথা বলছে।
এইভাবে দিন চলতে থাকে। এবার একদিন অরল্যান্ডো যখন জঙ্গলে যাচ্ছে তখন দেখে যে একটা লোক জঙ্গলের রাস্তার মধ্যে শুয়ে আছে এবং তার পাশে একটা সাপ রয়েছে এবং আর একটা রয়েছে সিংহী একটু দূরে। সাপটা মানে ছোবল তুলে ফনা তুলেই রয়েছে যে লোকটা ঘুম থেকে উঠলেই তাকে ছোবল মারবে, আর একটু দূরে সিংহী ওয়েট করছে। তো এই সময় যখন লোকটা উঠবার মতো অবস্থা তৈরি হয়, তখনই সাপটা তাকে ছোবল মারতে উদ্যত হয়। সেই সময় অরল্যান্ডো ক্ষিপ্র গতিতে গিয়ে সাপটাকে দুখণ্ড করে দেয় এবং তারপরে যখন সিংহী তার উপর আক্রমণ করতে আসে তখন সেই সিংহীকেও সে অ্যাটাক করে এবং সিংহীকেও সে মানে শেষ করে দেয়। কিন্তু ওই সিংহীর নখের আঘাতে সে কিন্তু প্রচণ্ডভাবে আহত হয় এবং তার পক্ষে আর ওঠার ক্ষমতা থাকে না। তখন সে দেখতে পায় যে যাকে অ্যাটাক করা হচ্ছিল, মানে যাকে অ্যাটাক করবে বলে ওই সাপ আর সিংহীটা ছিল, সে আর কেউ নয়, সে হচ্ছে তার সেই অত্যাচারী দাদা অলিভার। এবার অলিভার যখন দেখতে পেল যে অরল্যান্ডো তার ভাই তাকে দেখতে পেয়েও তাকে বাঁচানোর জন্য এইভাবে ওই সাপ এবং সিংহীর সঙ্গে লড়াই করছে, তখন সে খুব অনুতপ্ত হয়। সে ভাইয়ের কাছে ক্ষমা চায়। ভাই তাকে বলে ঠিক আছে, ওসব পরে হবে, তুমি এখন এইখান থেকে একটু দূরে একটা কুটির আছে সেখানে যাও। সেখানে দুজন একজন একটা শেফার্ড এবং তার বোন থাকে। তুমি সেখানে গিয়ে আজকে এই যে কি ঘটনা হলো সেটা বলো এবং ওদের বলো যে আমি যেতে পারছি না। তো অলিভার বলে ঠিক আছে আমি যাচ্ছি, দিয়ে সেখানে যায়। সেখানে গিয়ে যখন সে গ্যানিমিডকে সমস্ত বিষয়টা বলে, তার পেছনে তখন অ্যালেইনা দাঁড়িয়েছিল। এই বলার সময় অ্যালেইনার দিকে দেখে অ্যালেইনার প্রতি তার মনে একটা মানে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। সে তার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। অন্যদিকে গ্যানিমিড সে কিন্তু অরল্যান্ডোর এইসব কথা শুনে অজ্ঞান হয়ে যায়। কিন্তু এদের মধ্যে যে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়, এইটা কিন্তু দুজনের মধ্যেই একই রকম ভাবে এফেক্ট তৈরি করে। তো যাই হোক, অলিভার ফিরে আসে অরল্যান্ডোর কাছে। অরল্যান্ডোর কাছে ফিরে এসে সে বলে যে আমি এই যে অ্যালেইনাকে দেখলাম, যে অ্যালেইনাকে আমার পছন্দ এবং আমি ওকে বিয়ে করতে চাই। তো অরল্যান্ডো জিজ্ঞেস করে তুমি কবে বিয়ে করবে? বলছে কালকে। বলে কালকেই বিয়ে করতে চাই। তখন অরল্যান্ডো বলে ঠিক আছে, তুমি গিয়ে অ্যালেইনার আগে ওপিনিয়নটা নাও, সে রাজি আছে কিনা দেখো। তো অলিভার চলে যায় অ্যালেইনার কাছে, তার কাছে ওপিনিয়ন চাইতে। ওইদিকে যখন অলিভার সেখানে গিয়ে পৌঁছায় তখন রোজালিন বা গ্যানিমিড সে বলে যে ঠিক আছে আমি তাহলে একটু অরল্যান্ডোর সঙ্গে দেখা করে আসি। সে অরল্যান্ডোর কাছে দেখা করতে যায়। এখানে অরল্যান্ডো ওই গ্যানিমিডের সঙ্গে দেখা হওয়ার পরে তাকে বলে যে এরকম আমার দাদা এবং তোমার বোন দুজন একজন একে অপরকে পছন্দ করে, তো তারা বিয়ে করতে চায়। তো ওরা বলছে তো কালকেই বিয়ে করবে, তো তোমার কোনো অমত নেই তো? তখন গ্যানিমিড বলে না, আমার কোনো অমত নেই। অবশ্য সে আবার অরল্যান্ডোকে একটা অফার দেয় যে দেখো তুমি তোমারও তো রোজালিন্ডকে পছন্দ। বলছে হ্যাঁ, আমি যদি পারতাম তাহলে আমিও কালকের দিনে একই দিনে রোজালিন্ডের সঙ্গে বিয়ে করে নিতাম। তো তখন গ্যানিমিড বলছে তুমি যদি সত্যি করেই তার সঙ্গে বিয়ে করার ক্ষেত্রে রাজি থাকো তাহলে আমি কিন্তু রোজালিন্ডকে এখানে উপস্থিত করতে পারি। তখন অরল্যান্ডো বলছে কি করে সম্ভব সেটা? তখন গ্যানিমিড বলছে আমি আমার আঙ্কেলের কাছ থেকে একটা মন্ত্র জানি, জাদু মন্ত্র জেনেছিলাম। তো সেই মন্ত্রের ওপর ভিত্তি করে আমি কিন্তু রোজালিনকে এখানে এনে উপস্থিত করতে পারবো, তবে পারমিশন চাই, তার বাবা রাজি থাকতে হবে, এটসেট্রা এসব বললেন। তো তখন অরল্যান্ডো বললো ঠিক আছে, আমি ডিউকের কাছে মানে তার ওপিনিয়ন নেওয়ার জন্য বা তার কনসেন্ট নেওয়ার চেষ্টা করছি। বলে ঠিক আছে কালকে সকালে চলো, সেখানে গিয়ে যদি ডিউক কনসেন্ট দেয় তাহলে আমি রোজালিনকে নিয়ে আসবো। তো সেই মতো ঠিক হলো। পরের দিন সকালবেলা সবাই মিলে গেল ডিউকের কাছে। ডিউকের কাছে গিয়ে অরল্যান্ডো জানালো যে এরকম এলেইনা এবং অলিভার দুজনের বিয়ে হবে এবং আমারও বিয়ে হবে রোজালিন্ডের সঙ্গে। রোজালিন যে হচ্ছে আপনার মেয়ে। তো ডিউক এদিকে গুড ডিউক বললো যে রোজালিন তো এখানে নেই, তাহলে কি করে হবে? বললো যে না, এরকম একটা ব্যাপার আছে, একটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে যার মাধ্যম দিয়ে রোজালিনকে এখানে এনে উপস্থিত করা যাবে। তো ডিউক তো প্রথমে বুঝতে পারলেন না। তখন সেই সময় গ্যানিমিড সেখানে এসে উপস্থিত হলো এবং গ্যানিমিড বললো যে আচ্ছা ডিউক, যদি এরকম হয় যে রোজালিন যদি এখানে এসে উপস্থিত হয় তাহলে কি আপনি নিজে থেকে তার বিয়ে অরল্যান্ডোর সঙ্গে দেবেন? ডিউক রাজি হলেন, বলে হ্যাঁ আমি বিয়ে দেবো। তখন বললো ঠিক আছে, তাহলে আমি মন্ত্র প্রয়োগ করছি। এবার সবাই ওখানে খুব টেন্সড যে কি ব্যাপার, কিভাবে রোজালিন্ড এখানে আসবে। তখন ওই গ্যানিমিড এবং অ্যালেইনা তারা কাছে একটা কুঠিরের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে নিজেদের সমস্ত ছদ্মবেশগুলোকে চেঞ্জ করে রোজালিন্ড এবং সিলিয়ার ড্রেস পরে বেরিয়ে আসে।
এবং দেখা মাত্রই যখন ডিউক তাকে দেখতে পায় যে তার মেয়ে, সঙ্গে সঙ্গে রোজালিন্ড এসে বাবার পায়ের কাছে বসে হাঁটু গেড়ে বসে বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার ভঙ্গিমা করে এবং কিভাবে যে এতগুলো দিন সে কাটিয়েছে সেই সম্পর্কে কথা বলে। তারপরে তাদের ওই দুই জোড়া কাপলের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারা মানে বসে মধ্যাহ্নভোজনে বসে হরিণের মাংস খেতে খেতে তারা ভাবে যে এইবারই বোধহয় সবকিছু মিটে গেল। ঠিক সেই সময় একটা মেসেঞ্জার আসে, মানে একজন দূত আসে। দূত এসে বলে যে ডিউক ফ্রেডেরিক তার মেয়েকে খুঁজে না পেয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই গুড ডিউককে আক্রমণ করবার জন্য ফরেস্ট অফ আর্ডেনের বাইরে এসে তাঁবু গেড়েছে। তো সবাই তো খুব টেনশনে পড়ে যায়, তাহলে কি হবে। আবার পরে যদি খবর পাওয়া যাচ্ছে যে ডিউক ফ্রেডেরিক আর আক্রমণ করতে আসছে না, কি হয়েছিল না, জানা যাচ্ছে যে ডিউক ফ্রেডেরিক যখন আক্রমণ করবার জন্য তাঁবু ফেলেছেন, পরের দিন যাবেন, সেই সময় তার সঙ্গে একজন হারমিট বা একজন সাধুর সাক্ষাৎ হয়। সেই সাধু তাকে বোঝায় যে এই যে যুদ্ধ করে বা লোকের জিনিসকে অধিকার করে কোনো লাভ নেই, এবং এতটাই সে সাধুর দ্বারা মোটিভেটেড হয়, সে মনে করে যে আমি এইসব আর আমার কিছু চাই না, আমার এই জমিদারি ফমিদারি যা আছে আমি সব ছেড়ে দেবো, আমার যে দাদার জমিদারি আছে সেটা আমি দাদাকে ফেরত দিয়ে দেবো, তার ছেলে মেয়েকে যার যা মানে তাদের যার যা সম্পত্তি ছিল সব ফেরত দিয়ে আমি কোনো একটা মঠে গিয়ে আমি সেখানে থাকবো, আমার এসবের কিছু দরকার নেই। এবার এই খবরটা যখন এনাদের কাছে গুড ডিউক বা এই যাদের বিয়ে হলো তাদের কাছে এসে পৌঁছায়, এটা তাদের কাছে একটা বাড়তি আনন্দের সংবাদ হিসাবে নিয়ে আসে যে সত্যি তো এই জিনিসটা তো একদমই এক্সপেক্টেড ছিল না। এবং এরপরেই যখন জানা গেল যে গুড ডিউক তার রাজত্বে ফিরে পেয়েছেন, তখন গুড ডিউক তার মানে মেয়ে জামাই এবং পাত্রমিত্র যারা ছিল তাদেরকে নিয়ে তার রাজসভায় ফিরে যাওয়ার প্ল্যানিং করতে শুরু করেন। ইতিমধ্যে সেলিয়া সে কিন্তু তার বাবার কৃতকর্মের জন্য, ন্যাচারালি তার বাবার জন্যই সবকিছু হচ্ছে, তা সত্ত্বেও সে কিন্তু রোজালিনকে গিয়ে তার গুড উইসেস জানায় যে তার ভবিষ্যৎ জীবন যাতে ভালো কাটে। এই সব কিছুর মধ্যে দিয়ে দেখা যায় যে একটা হ্যাপি এন্ডিং আমরা দেখতে পেলাম, যেখানে যা হিরো এবং হিরোইন ছিল, যারা ব্যাড ক্যারেক্টার ছিল তারা গুড হলো, যারা গুড ক্যারেক্টার ছিল তারা আরো ভালো হলো, এবং আলটিমেটলি সবার মধ্যে একটা হ্যাপি ফিলিং নিয়ে গল্পটা শেষ হলো। এটাই কিন্তু হচ্ছে একটা কমেডির মূল কথা, যেখানে আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে গিয়ে একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যম দিয়ে নাটকটাকে শেষ করলাম। তো এই ছিল অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার, যেটা আমরা নিয়েছি টেলস ফ্রম শেক্সপিয়ার, যেটা লিখেছেন চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব, ক্লাস 11 এর ইউনিট 3 এর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।